فلهما أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ সাদিয়া পবিত্র কোরআন থেকে খুব সুন্দর সুরে আমাদের তেলাওয়াত করে শোনালেন। আমরা আল্লাহর দরবারে তার আরো সুন্দর ভাবে তেলাওয়াত করতে পারে সেই ব্যাপারে দোয়া রাখছি। সকলে তার জন্য দোয়া করবেন, সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কথা না বাড়িয়ে হামিম স্যার কি উপস্থিত হয়েছেন? হামিম উদ্দিন স্যার? জি স্যার আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় একটি গুরুত্বপূর্ণ ঔষধ সাইলেশিয়া। আর যিনি আলোচনা করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যিনি অত্যধিক সুন্দরভাবে আলোচনা করেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব ডাক্তার হামিম উদ্দিন স্যার। জনাব হামিম উদ্দিন স্যারকে আলোচনা শুরু করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত ডক্টরদেরকে নিয়ে উন্মুক্ত ক্লাসে উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ঈদের পরে অনেকদিন পরেই আমি অবশ্য আপনাদের ক্লাসে আলোচক হিসেবে উপস্থিত হতে পেরেছি আপনাদের দোয়ায়। আর বিশেষ করে আজকে আমাদের সাথে ডক্টর নাসির উদ্দিন স্যার আছেন। ক্লাসের শুরুতেই স্যারের ছোট মেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন, অত্যন্ত মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর তেলাওয়াত, সহি তেলাওয়াত হয়েছে। ধন্যবাদ জানাই ছোট্ট মামুনিকে। সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়ার বহু গুণে গুণান্বিত এই মেডিসিন, বহুল ব্যবহৃত মেডিসিন, বহু অসাধ্যকে আল্লাহর রহমতে এই সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে অনেকেই সাধ্য করে থাকেন। সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সাইলেশিয়া নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, আমরা সাইলেশিয়ার কিছু ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো। সাইলেশিয়া কিভাবে আমাদের শরীরে কাজ করে, ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে কথা বলবো, ইফেক্টিভনেস, কনস্টিটিউশন, প্রিকোয়েশন, আর বেশ কিছু মেন্টাল সিমটমস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু আজকে আলোচনা করতে পারি, সাইলেশিয়া অনেক বড় একটা মেডিসিন, একটা ক্লাসে কমপ্লিট করা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। তার উপরে প্রথমে ক্ষমা চেয়ে নিব, আমার আজকে একটা পরীক্ষা আছে 10টা থেকে। আমি আসলে জানতাম না, জানলে হয়তো আমি আজকে ক্লাসটা রাখতাম না। আমি চেষ্টা করব যতটুকু সময়ের মধ্যে, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে শেষ করতে। ইন্ট্রোডাকশন। সাইলেশিয়া স্বাভাবিকভাবেই আমরা জানি এটা হচ্ছে সিলিকা বা বালি। বালিটা স্বাভাবিকভাবেই আমাদের প্রকৃতিতে থাকে, খুবই ইনার্ট সাবস্টেন্স, কোনো ধরনের মানে কোনো ঔষধি গুণ আসলে এর মধ্যে আছে কেউই বলতে পারবে না। সমুদ্রের তীরে অথবা যেখানে সেখানে বলা যায় প্রকৃতিতে বালি বা সাইলেশিয়া বা সিলিকা আমরা দেখি। এটা স্বাভাবিকভাবে সলিউবল না, ইনসলিউবল, দ্রবীভূত হয় না। এবং ডক্টর হানিম্যান যখন একটা পোটেন্টাইজড করলেন, বিশেষ করে সাইলেশিয়াকে পোটেন্টাইজড করার পরে অ্যাকর্ডিং টু ফর্মুলা অফ হ্যানিম্যানের ফর্মুলা অনুসারে যখন সাইলেশিয়াকে পোটেন্টাইজড করা হলো, তখন দেখা গেল সাইলেশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ভ্যালুয়েবল ড্রাগ।
আমাদের মেটামেডিকার একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা অত্যন্ত ডিপ অ্যাক্টিং, গভীর ক্রিয়াশীল এবং বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত, যেটাকে পলিক্রেস্ট রেমেডি বলি আমরা। সাইলেশিয়ার একটা সুখ্যাতি আছে। সাইলেশিয়াকে আমরা একটা উপনাম আছে সাইলেশিয়ার, যেটাকে বলে সার্জনস নাইফ, মানে শল্যবিদ বা সার্জনদের যারা অপারেশন করে সেই সকল অপারেশনকারীদের ছুরি। সাইলেশিয়াকে বলা হয় সার্জনস নাইফ। কেন? এর পেছনে মেইন কারণ হচ্ছে অনেক অপারেটিভ কেস আমরা সাইলেশিয়ার মতো একটা ছোট্ট মেডিসিন না, অবশ্যই অনেক বড় আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের জন্য, বাট অন্য যারা আছে তারা এটাকে অনেক বেশি তেমন ভাবে মূল্যায়ন হয়তো করে না বা জানেও না। তো সেক্ষেত্রে অনেক অসাধ্য যেগুলো সার্জনের প্রয়োজন বা সার্জারির প্রয়োজন, সেগুলো আমাদের সাইলেশিয়ার মাধ্যমে আমাদের কমপ্লিট করা বা কিউর করা বা পেশেন্টকে বেনিফিট দেওয়া সম্ভব হয়। সাইলেশিয়ার অনেকগুলো সিনোনিম আছে। সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড, বা এটা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে SiO2, সিলিকন ডাইঅক্সাইড। সোর্স তো স্বাভাবিকভাবেই কেমিক্যাল কম্পাউন্ড বা মিনারেল কেমিক্যাল সোর্স। প্রিপারেশন পোটেন্টাইজেশনের মাধ্যমে, বিশেষ করে ট্রাইটোরেশনের মাধ্যমে এটাকে মেইনলি হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে নিয়ে আসা হয়, এবং সাইলেশিয়া বায়োকেমিক মেডিসিন হিসেবে সাইলেশিয়াকে আমরা দেখি। ডক্টর হ্যানিম্যান 1828 সালে এটাকে প্রুভ করেছেন, এবং তিনি ক্রনিক ডিজিজের ভলিউম 3-তে সাইলেশিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাইলেশিয়া আমাদের যে আমরা স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের শরীরেই কিন্তু এই সাইলেশিয়া কিন্তু আছে। সিলিকন বা বালি কিন্তু আমাদের প্রত্যেকের বডিতেই less than 0.001% আছে। তো এখন এই যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা দেখি, কিন্তু সেটা আমাদের শরীরের মধ্যেও, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রত্যেকটা উপাদান আমাদের শরীরে কিন্তু আছে। তেমন এইভাবে সিলিকন ডাইঅক্সাইড বা সাইলেশিয়াও আমাদের শরীরে প্রায় 0.001% আমাদের শরীরে আছে। এখন কথা হচ্ছে যে 0.001% এটা খুবই মিনিমাম, কিন্তু এটার অনেক অনেক বেশি কার্যকারিতা আমাদের শরীরে। সাইলেশিয়া কেন আমাদের শরীরে এত বেশি গুরুত্বপূর্ণ, বা আমরা সাইলেশিয়াকে কেন এত বেশি গুরুত্বের সাথে ব্যবহার করতে পারি, ইফেক্টিভলি ব্যবহার করতে পারি, তা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই কিছু কথা বলে নিতে চাই। সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, এই মেডিসিন গুলো খুবই ডিপ অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং, তবে এগুলো অ্যাকশনে খুবই স্লো। আপনি বিশেষ করে প্রেসক্রিপশনের পরে, আপনি যখন প্রেসক্রিপশন করবেন অথবা প্রুভিং করার জন্য যখন আপনি মেডিসিনটা ইনটেক করবেন, দেখা যাচ্ছে এটার অ্যাকশন পেতে সময় লাগবে। দ্য অ্যাকশন অফ সাইলেশিয়া ইজ ভেরি স্লো। আপনারা ডক্টর ক্যান্টার মেটামেডিকা পড়লে দেখবেন ক্যান সাহেব তাই বলছেন। ইন দ্য প্রুভিং ইট টেকস এ লং টাইম টু ডেভেলপ দ্য সিমটমস। যখন প্রুভিং করা হয়েছে তখন সাইলেশিয়ার অনেক সময় লাগছে তার বিশেষ করে সিমটমস ডেভেলপ করতে। ইট ইজ দেয়ারফর সুইট টু কমপ্লেইন্টস দ্যাট ডেভেলপ স্লোলি। এবং সাইলেশিয়ার কমপ্লেইন গুলোও কিন্তু একজন মানুষের শরীরেও কিন্তু স্লোলি ডেভেলপ করে। এই জন্য সাইলেশিয়াকে আমরা অ্যাকিউট কেসে আমরা খুব বেশি ব্যবহার করতে আমাদের জন্য সম্ভব হয় না। একদম যে হয় না এমন না, কিন্তু ম্যাক্সিমাম ক্রনিক কেসে সাইলেশিয়ার প্রয়োজন হয়। যে সকল কমপ্লেইন গুলো স্লোলি, আস্তে আস্তে করে, গ্র্যাজুয়ালি যে সকল কমপ্লেইন গুলো তৈরি হয়। লং অ্যাক্টিং এন্ড ডিপ অ্যাক্টিং রেমেডি সাইলেশিয়া কিভাবে কাজ করে? আমরা স্বাভাবিকভাবে সাইলেশিয়াকে দেখি, এটা হচ্ছে একটা পাস ফর্মিং রেমেডি। আমাদের শরীরের মধ্যে যে সকল মেডিসিন গুলো বিশেষ করে পুজ ফর্ম করতে পারে, তার মধ্যে সাইলেশিয়া একদম মিনিমাম পোটেন্সি বা লো পোটেন্সিতে দেখা যাচ্ছে সাইলেশিয়া পাস ফর্ম করে। আমরা স্বাভাবিকভাবেই সাইলেশিয়ার একটা সুখ্যাতি আছে, বা অনেকেই আমরা জানি, যারা বিশেষ করে ম্যাথমেটিক্যাল খুব ভালোভাবে না পড়ে, বা দেখা যাচ্ছে সাইলেশিয়া সম্পর্কে জানছে বা একটা দুইটা বই পড়ছে, তো তারা কিন্তু সবাই জানে যে সাইলেশিয়া মানে হচ্ছে ফোঁড়া ফাটানোর ঔষধ। আসলে এই সাইলেশিয়া পুজ ফরমেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ সাইলেশিয়ার যে প্যাথোজেনেসিসটাই এরকম, সাইলেশিয়ার যে মোড অফ অ্যাকশনটাই এরকম। এজন্য সাইলেশিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রিকশন আছে, সতর্কতা আছে। সেই সতর্কতা হচ্ছে, যে সকল মানুষের শরীরে টিবি হয়েছিল, টিউবারকুলোসিস হয়ে তার লাংয়ের মধ্যে একটা আপনার ফাইব্রোসিস ডেভেলপ করেছে, অথবা ফোড়া হয়ে যাওয়ার পরে জায়গাটার মধ্যে কিছু স্কার টিস্যু ডেভেলপ করেছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সাইলেশিয়া ব্যবহার করা খুবই বিপজ্জনক।
কারণ তার টিবির ওই যে হিলিং হয়ে গিয়েছে, ভালো হয়ে গেছে, সেই জায়গাগুলো আবার নতুন করে ইনফেকশন তৈরি হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় সাইলেশিয়া আমরা ফরেন পার্টিকেলকে শরীরের মধ্য থেকে যে কোনো ধরনের গ্লাসের টুকরো, কাঁচের টুকরো, কাঁটা এগুলো বের করার ক্ষেত্রে ব্যবহার করি। ওই সময়ও দেখা যাচ্ছে সাইলেশিয়া যত্রতত্র ব্যবহারের ফলে এই ধরনের পেশেন্টের বিশেষ করে ফাইব্রোটিক যে টিস্যুগুলো অথবা স্কার টিস্যুগুলো আবার রিঅ্যাবজর্ব হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সো সাইলেশিয়া ব্যবহার করতে বিশেষ করে টিবির পেশেন্ট যাদের টিবির হিস্ট্রি ছিল তাদের ক্ষেত্রে খুবই খুবই কেয়ারফুলি ইউজ করতে হবে। খুবই ইউজ না করলেই সবচেয়ে বেটার। কিন্তু যদি দেখেন আপনি একদমই কনস্টিটিউশনালি মিলে গিয়েছে, তখন আপনি লো পোটেন্সি হিসেবে ইউজ করতে পারেন। ডক্ট্রিন অফ সিগনেচার। ডক্ট্রিন অফ সিগনেচার মানে হচ্ছে আমরা সাইলেশিয়ার যে গুণাগুণ, বিশেষ করে সিলিকন ডাইঅক্সাইড বা বালির যে উপাদানের যে গুণাগুণ, এই গুণাগুণের মাধ্যমে আমরা দেখি এর সিমটমস গুলোকে আমরা কিভাবে জানতে পারি। 1 নাম্বার, আমরা দেখি সাইলেশিয়া থাকে প্রকৃতিতে মাটির মধ্যেও সাইলেশিয়া কিছুটা পরিমাণে থাকে, এবং বালু মাটি যেখানে সেখানে তো অবশ্যই সাইলেশিয়া থাকে। আসলে মাটিতে কি উৎপন্ন হয়? একটা ফসল উৎপন্ন হয়, বা একটা গাছ, একটা ক্রপস বা প্ল্যান্ট দেখা যাচ্ছে তৈরি হয়। এখন এই প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্ল্যান্ট, একটা গাছ, এই গাছের যে উপরের যে চামড়াটুকু আছে, এই চামড়াটুকু যদি মানে এখানে যদি বিশেষ করে পুষ্টিহীনতা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার কাণ্ডটা উইক থাকে, স্টেম উইক থাকে। আর সেই উইকনেসের জন্য দেখা যাচ্ছে গাছটা সহজেই হেলে যায়, সহজেই দলে যায়, সহজেই ভেঙে যায়। এই বিষয়টুকু আমরা দেখি। তো এই যে গাছের কাণ্ডটাকে মজবুত করার জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। একইভাবে আমরা দেখি একজন মানুষ তার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তাকে স্ট্রেংথ দেওয়ার জন্য, স্ট্রেংথ প্রোভাইড করার জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সাইলেশিয়া। যে সকল পেশেন্টের সাইলেশিয়া প্রয়োজন তাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা দেখি যে তার কোনো একটা, যদি সে একজন ধর্মীয় আলোচক হয়, অথবা একজন টিচার হয়, অথবা একজন লয়ার হয়, অথবা একজন ক্লার্জিম্যান, পাদ্রী হয়, যেই হোক, যে মানুষের সামনে কথা বলতে হবে, মানসিকভাবে এই সকল পেশেন্টরা খুবই উইক থাকে। তারা কথা বলতে পারে না, তারা আলোচনা করতে পারে না, তারা দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে যে মানুষের সামনে কিছু কথা বলবে, এই উইকনেসটা তাদের মধ্যে খুবই ডেভেলপ করে, খুব ভালোভাবেই থাকে। একইভাবে তাদের ব্যাকবোন, মেরুদণ্ডটাও থাকে উইক, আর সেই উইকনেসের জন্য তারা সোজাভাবে দাঁড়ানো, তারা দেখা যাচ্ছে স্ট্রেংথ পাওয়া বডিতে পর্যাপ্ত পরিমাণে, এই জিনিসগুলোর ঘাটতি সাইলেশিয়া পেশেন্টের মধ্যে দেখা যায়। তো তারা কিন্তু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুই ধরনের স্টেমিনার দিক থেকে এই ধরনের পেশেন্টের ঘাটতি দেখা যায়। যেমন ভাবে আমরা দেখি একটা গাছ মাটিতে উৎপন্ন হলে সিলিকনের অভাবে তার কাণ্ড উইক থাকে, দুর্বল থাকে, যার ফলে সে সহজেই ভেঙে যায়, সে সহজেই নুয়ে পড়ে। একইভাবে আমরা সাইলেশিয়ার ক্ষেত্রেও একই অবস্থা দেখি। এই অবস্থাটাকে আমরা এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডক্টর উইলিয়াম গার্টম্যান, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন। যেমন আপনি দেখেন যেখানে বালি আছে, বিশেষ করে সমুদ্রের তীরে, কক্সবাজারে অনেকেই গিয়েছেন, বালি, অথবা আপনি একটা বিল্ডিং এর ছাদে উঠেন, ছাদে উঠে দেখেন যে স্বাভাবিকভাবে বালি দিয়ে, সিমেন্ট দিয়ে যখন একটা আপনার ঢালাই দেওয়া হয়, সহজেই কিন্তু জায়গাটা আপনার রোদ পড়লে কিন্তু সহজেই ছাদ গরম হয়ে যায়, আবার দেখবেন যে সহজেই ঠান্ডা হয়ে যায়। বালি সহজেই যেমন উত্তপ্ত হতে পারে, আবার সহজেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যেতে পারে। একইভাবে আমরা দেখি যে সাইলেশিয়ার পেশেন্ট সহজেই তারা ঠান্ডায় বা চিলি, যেহেতু তারা চিলি পেশেন্ট, সহজেই ঠান্ডা লেগে যায়, আবার সহজেই তাদের কিন্তু হিটে তারা তারা দেখা যাচ্ছে চিলি পেশেন্টও হতে পারে, তারা হিটেও, যেমন আমরা স্বাভাবিকভাবে সাইলেশিয়াকে দেখি অ্যাকিউট কেসে সাইলেশিয়া কি হিট হিট হট পেশেন্ট, আবার ক্রনিক কেসে সাইলেশিয়া চিলি পেশেন্ট। এই হলো সাইলেশিয়ার একটা বহুরূপিতা। সাইলেশিয়ার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে দেখি যে আমরা পৃথিবীর যে ভূপৃষ্ঠ বা বালি যেখানে আছে, বালিটা স্বাভাবিকভাবেই যখন একটা শেপে আসে তখন স্বাভাবিকভাবে এটা শক্ত হয়ে যায়। নর্মালি বালি কিন্তু নরমই থাকে, অনেক বালি একসাথে থাকলে স্বাভাবিকভাবেই একটা, তো আমরা দেখি বডিরও বিভিন্ন পার্ট নরম, একটা পার্ট, একটা গ্ল্যান্ড নরম, বাট যখন এফেক্টেড হয়ে যায় এটা শক্ত হয়ে যায়, ফুলে যায়, টনসিল, অথবা তার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, বিশেষ করে টেস্টিস বা গ্ল্যান্ডগুলো স্বাভাবিকভাবেই এরকম হতে পারে। তো কখনো দেখা যাচ্ছে একটা সফট গ্ল্যান্ড, কিন্তু যখন আক্রান্ত হয়ে যায় এটা হার্ড হয়ে যায়। এবং সাইলেশিয়ার আরেকটা বিষয় দেখা যায় যে আমরা দেখি পৃথিবীতেও বিশেষ করে আর্থ ক্রাস্ট বা ভূপৃষ্ঠে বালি কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউটেড না, কোথাও বালির পরিমাণ বেশি, কোথাও বালির পরিমাণ কম। একইভাবে
যে সকল পেশেন্টের সাইলেশিয়া প্রয়োজন হয় এই সকল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কোথাও তার পেটটা বড়, কোথাও মাথাটা বড়, কোথাও তার ডেভেলপমেন্ট বেশি, কোথাও ডেভেলপমেন্ট কম। এই যে ওভার ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্ট, এটাও কিন্তু সাইলেশিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় দেখা যায় তার মাথাটা অনেক বড় থাকে বাট শরীরটা চিকন পাতলা দেখা যায়। এছাড়া আমি আরেকটি বিষয় বলেছিলাম যে আপনি যদি বালি দিয়ে কোনো একটা ঘর তৈরি করেন, বালি দিয়ে বলতে সিমেন্ট দিয়ে, বালি দিয়ে যখন আপনি তৈরি করবেন স্বাভাবিকভাবে এটা খুবই হার্ড হয়ে যায়। তো এক্ষেত্রে সাইলেশিয়ার মেন্টাল কন্ডিশনও যেমন মাইল্ড, একইভাবে তারা কিন্তু স্টুপবর্ন বা অবস্টিনেট এরকমও কিন্তু আমরা সাইলেশিয়াকে দেখি। সো সাইলেশিয়ার এই যে গুণাগুণগুলো, এই গুণাগুণগুলো বা এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি ডক্ট্রিন অফ সিগনেচার। এগুলো দিয়ে মোটামুটি সাইলেশিয়ার একটা ধারণা আমরা পেতে পারি। এরপর আমরা দেখি এই সকল পেশেন্টের ফিজিক্যাল মেকআপ, শারীরিক গঠনটা কেমন। তারা খুবই পেল ফেস, চেহারাটা একটা ধূসর আকৃতির, লিন অ্যান্ড থিন বডি, তার দেখা যাচ্ছে শরীরটা দেখা যাচ্ছে লিন অ্যান্ড থিন, সিকলি অ্যাপিয়ারেন্স উইথ ড্রাই স্কিন, মানে চেহারার দিকে তাকালে দেখা যায় যেমন রোগা, অসুস্থ এবং শুষ্কতা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শরিক বৈশিষ্ট্য। আমরা সাইলেশিয়াকে দেখি মায়াজমেটিক দিক থেকে কিন্তু এটা একটা ট্রাই মায়াজমেটিক বা মিক্সড মায়াজমেটিক একটা মেডিসিন। যেমন সোরা আছে এখানে, সাইকোসিসও আছে, আবার সিফিলিসও কিন্তু এখানে আছে। উইক অ্যান্ড লেক্স মাস্কুলেচার, তারা দেখা যাচ্ছে দুর্বল প্রকৃতির। আমরা প্রথমেই বলছি যে সাইলেশিয়া দুর্বল, মানসিকভাবেও দুর্বল, শারীরিকভাবেও তারা কিন্তু উইক। টেম্পারামেন্ট, প্রকৃতি হচ্ছে ইরিটেবল টেম্পারামেন্ট, সহজে রাগান্বিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়, যদিও সাইলেশিয়ার পেশেন্ট মাইল্ড। তো এক্ষেত্রে আমরা দেখি আসলে তার রাগটা কেমন। সে কিন্তু রাগ হলেও সে রাগটাকে কিন্তু ওইভাবে প্রকাশ করে না, ইন্ট্রোভার্টেড, কিন্তু সে কিন্তু মাইল্ড। আমরা ফার্স্ট গ্রেডে দেখি মাইল্ড, আবার ইরিটেবল দিক থেকেও দেখি সেকেন্ড গ্রেডে সাইলেশিয়াকে। রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড অলরেডি বলা হয়েছে, বিশেষ করে চিলি পেশেন্ট। আমরা অনেক বইতেও দেখি যে সাইলেশিয়াকে প্রাথমিকভাবে অ্যাকিউট কেসে সাইলেশিয়া হট পেশেন্ট, ক্রনিক কেসে সাইলেশিয়াকে চিলি পেশেন্ট হিসেবে দেখা যায়। তো স্বাভাবিকভাবে ক্রনিক কেসে আমাদের কাছে বেশি আসে এই সকল সাইলেশিয়ার পেশেন্ট গুলো, তো আমরা স্বাভাবিকভাবে চিলি পেশেন্টই বেশি পেয়ে থাকি। মায়াজমেটিক দিক থেকে অলরেডি বলেছি, তবে সোরার প্রাধান্যটা একটু বেশি থাকে আর কি, সাইকোসিস এবং সিফিলিসের চাইতে সোরার প্রাধান্যটা বেশি থাকে। ডায়াথেসিস, স্ক্রোফিয়ালাস ডায়াথেসিস। এরপরে আমরা প্রিকশন অলরেডি বলেছি, কোথায় কোথায় সাইলেশিয়া দেওয়া যাবে না, সতর্কতার সাথে দিতে হবে, সেটা অলরেডি বলেছি। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, সাইলেশিয়া একটা পেশেন্টকে দেখলে আমরা কিভাবে বুঝতে পারি যে এই পেশেন্টটা সাইলেশিয়ার হতে পারে। এক নাম্বার, আমরা এখানে কিছু ছবি আছে, আমরা দেখলেও বুঝতে পারি যে ইমপারফেক্টলি নারিশড, পুষ্টিহীনতা সাইলেশিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাইলেশিয়ার ক্ষেত্রে বিশেষ করে ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, খাবার খাবে ঠিকভাবে, হজমও হবে, কিন্তু হজম হওয়ার পরে যে পুষ্টিটা তার শরীরে থেকে যাওয়ার কথা, এটা পর্যাপ্ত পরিমাণে সে পুষ্টিটা থাকবে না, পুষ্টি পাবে না। তো সেজন্যই সাইলেশিয়ার ডিফেক্টিভ অ্যাসিমিলেশনের জন্য সাইলেশিয়ার পেশেন্টরা বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগে। এরপর হচ্ছে তার মাথার কথা বলা হয়েছে, মাথাটা ডিসপ্রপোর্শনেটলি লার্জ, স্বাভাবিকভাবে মাথাটা, এটাকে আমরা ম্যাক্রোসেফালিও বলতে পারি। ম্যাক্রোসেফালি মানে মাথা নর্মালের চাইতে মাথাটা বড়, এবং এই ম্যাক্রোসেফালির পিছনে সিফিলিস কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। এই জন্য হেড ইজ ডিসপ্রপোর্শনেটলি লার্জ, মাথাটা অনেক বড় দেখা যায়। ফন্টানেলস, বিশেষ করে তার মাথার যে স্কাল বেরেলের যে বোনগুলো আছে, এই বোনগুলো সুচারগুলো ওপেন থাকে, খোলা থাকে। আমরা অনেক পেশেন্ট, অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখি হাড়গুলো ঠিকভাবে ডেভেলপ হয় নাই, মাথার তালুটা নরম, মনে হয় যেন ভিতরের দিকে দেবে যাবে, এই কন্ডিশনটুকু দেখা যায়। তার শরীরটাও স্মল অ্যান্ড ইমাসিয়েটেড, ছোট এবং হচ্ছে শুকনো, শুষ্ক, এক্সেপশন অফ দ্য অ্যাবডোমেন, পেটটা দেখা যায় যে বড়। স্ক্রোফিয়ালাস ডায়াথেসিস অলরেডি বলেছি। এবং সাইলেশিয়ার একটা, এই সকল পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মাথাটা প্রচন্ড ঘামে, এবং ঘামের মধ্যে প্রচুর দুর্গন্ধ থাকে, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, মাথা, এগুলোর মধ্যে প্রচুর ঘাম হয় সাইলেশিয়ার পেশেন্ট। যদিও আমরা চিলি পেশেন্ট হিসেবে দেখি, তারপরেও এদের এই ঘামটা তাদের একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, ফিজিক্যাল জেনারেল লক্ষণ। সো এই বিষয়গুলোর সাথে তাদের বোনগুলো, হাড়গুলোতেও দেখা যায় যে পুয়ার ডেভেলপমেন্ট, হাড়গুলোর পর্যাপ্ত পরিমাণে গঠন হয় না, এবং এরা হাঁটা চলা শিখতে, কথা বলা শিখতে এদের দেরি হয়। বিশেষ করে আমরা যেমন ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের ক্ষেত্রেও দেখি, তবে ক্যালকেরিয়ার পেশেন্টরা যেরকম থলথলে, সাইলেশিয়ার পেশেন্টটা হচ্ছে লিন অ্যান্ড থিন। সো এরপরে আমরা দেখি এই সকল পেশেন্টের মধ্যে বিভিন্ন রকম ছোটখাটো টিউমার,
গ্ল্যান্ড এনলার্জমেন্ট, বিশেষ করে এই যে আমি এখানে একটা ছবি আছে বনি নব, তার এই যে হাঁটুর মধ্যে একটা বোনের একটা নব দেখা যায়, একটা ফোলা একটা সোয়েলিং দেখা যায়, এরকম এরকম শরীরে যে কোথাও দেখা যেতে পারে, অলরেডি বলেছি। এরপরে যে সকল পেশেন্ট, বয়স্ক পেশেন্ট আমাদের কাছে আসে, তারা একটু অ্যাংশাস থাকে, উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, ইয়েল্ডিং ডিসপোজিশন। আপনি ইয়েল্ডিং ডিসপোজিশন হচ্ছে তারা একটু নরম প্রকৃতির, তাদেরকে আপনি ইউরোস সলিউশন অথবা ইয়েল্ডিং ডিসপোজিশন এগুলো হচ্ছে তাকে আপনি কিন্তু সহজেই কনভিন্স করতে পারবেন। ফেইন্ট হার্টেড, দুর্বল চিলি পেশেন্ট, ওটস ফ্রম কোল্ড, আনকভারিং দ্য হেড, বেটার ফ্রম ওয়ার্ম, মানে গরমে তাদের ভালো লাগবে, স্পেশালি ফ্রম র্যাপিং আপ দ্য হেড, যখন মাথাটা সে ঢেকে রাখে কিছু দিয়ে তখন সে ভালো অনুভব করবে এবং সহজেই তার ঠান্ডা লেগে যাবে। টেক্স কোল্ড ফ্রম এক্সপোজার অফ ফিট, পাটা যদি সে মানে খোলা রাখে তাহলে তার ঠান্ডা লেগে যাবে। এই ধরনের প্রকৃতির সাথে, এই ধরনের বৈশিষ্ট্যের সাথে এই সকল পেশেন্ট আবার একটু অস্থির প্রকৃতি, রেস্টলেসনেস, ফিটগেটি, পায়ের মধ্যে একটা ফিটগেটি, বিশেষ করে আমরা জিঙ্কাম মেটের অস্থিরতা আর কি, জিঙ্কাম মেটের পেশেন্টের ক্ষেত্রেও দেখি, যেটা স্টার্টস অ্যাট লিস্ট নয়েজ, সামান্য শব্দে এরা খুবই মানে হতচকিত হয়ে পড়া অথবা স্টার্টেলড মানে চমকে ওঠা, এটা আমরা দেখি। সাসসেপ্টেবল টু সেপারেশন, যে কোনো কাটা ছেঁড়া এগুলো সহজেই ঘা হয়ে যেতে পারে, পুঁজ তৈরি হওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। এভরি লিটল ইনজুরি সেপারেটস, একদম ছোটখাটো ইনজুরি যেগুলো, এগুলোর মধ্যেও একটা সেপারেশন বা পুঁজ ফরমেশনের একটা প্রবণতা আমরা দেখি। ভ্যাকসিনেশনের সাইড ইফেক্টে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, তার মধ্যে সাইলেশিয়া একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, একদম ফার্স্ট গ্রেডে। আমরা এই ক্ষেত্রে একটা রেফারেন্স ইউজ করতে পারি। আমরা প্যারিসে বিশেষ করে দেখা যায় যে সকল প্রায় 30,000 থেকে 40,000 বাচ্চা, যারা বিশেষ করে আপনার হসপিটালে যে কোনো ধরনের ভ্যাকসিন নেওয়ার পরে এই সকল বাচ্চাদেরকে 1 ডোজ করে সালফার খাওয়ায় দেওয়া হয়। বেশ কিছু হসপিটাল আছে 1 ডোজ সালফার খাওয়ানো হয়। বিশেষ করে এটা কেন করা হয়? কারণ ওই যে সালফার which prevented the outbreak of any other disease than vaccinia itself, মানে যে কোনো ধরনের ভ্যাকসিনের সাইড ইফেক্ট থেকে বাঁচানোর জন্য পেশেন্টকে 1 ডোজ সালফার খাওয়ানো হয়। কিন্তু দেখা যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে যদি পেশেন্টের ইরিসিপেলাস, বিভিন্ন ধরনের শরীরের মধ্যে ফুসকুড়ি, কনভালশন, তার মধ্যে একটা খিঁচুনি, ডায়রিয়া, এগুলো যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ওই সকল পেশেন্টদেরকে ফ্রান্সে বা প্যারিসে 1 ডোজ সাইলেশিয়া দেওয়া হয়। এবং সাইলেশিয়া কি করে? হুইচ উইল কিউর দ্য কেস, যেটা কেসটাকে কিউর করে। এবং থুজা হচ্ছে সাইলেশিয়ার একটা কমপ্লিমেন্টারি মেডিসিন। আপনারা ডক্টর ফেরিংটনের যদি ম্যাথমেটিকা পড়েন তাহলে সেখানে এই ইনফরমেশন গুলো পাবেন। তারপরে দেখি আমরা বেশ কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে সাইলেশিয়াকে আমরা খুব ইফেক্টিভলি ব্যবহার করতে পারি। যেমন ফরেন বডিকে এক্সপালশনের জন্য, কোনো ধরনের বলছি মাছের কাটা হোক, নিডেল হোক, বোন স্প্লিন্টার হোক, যে কোনো কিছু শরীর থেকে বের করার জন্য। ব্যাড ইফেক্টস অফ ভ্যাকসিনেশন অলরেডি বলেছি। ক্রনিক সাপারেটিভ ওটাইটিস মিডিয়া, বিশেষ করে সিএসওএম বা সিএসওএম এর ক্ষেত্রে, অ্যাবসেস, ফিস্টুলা, হুইটলো, যেটাকে আমরা আঙ্গুল হাড়া বলি, এই ধরনের কেসে বিশেষ করে ফুট সোয়েট, মানে পায়ের ঘামকে যদি সাপ্রেশনের পরে কোনো ধরনের সাইডে রোগ দেখা যায় এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে এছাড়া মাথা ব্যথা, মানে হেডেক, ভার্টিগো, কনস্টিপেশন, ফিস্টুলা, তারপরে ইনগ্রোয়িং টয়েনেলস, এগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা সাইলেশিয়ার প্রয়োজন হয়। তবে সাইলেশিয়াকে আমরা এই ক্লিনিক্যাল কন্ডিশন দেখে ইউজ করার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইলেশিয়াকে আমরা ইউজ করব হচ্ছে মেন্টাল সিমটমস এর উপরে বেস করে। আমরা যে সকল মেন্টাল সিমটমস এর উপরে বেস করে সাইলেশিয়াকে ব্যবহার করতে পারি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। এখানে অ্যান্টিসিপেশন মানে কি? অ্যান্টিসিপেশন মানে হচ্ছে সে একটা মানুষ, যেটা সে যদি কোনো একটা মিটিং এ যাবে, বাহিরে কারোর সাথে মিট করতে যাবে, কোনো কাউকে টিচিং দিতে যাবে, অথবা কোনো হসপিটালে কোনো ডক্টর তার পেশেন্টকে দেখতে যাবে, এক ধরনের একটা অপ্রস্তুত অবস্থা তার মধ্যে তৈরি হয় এবং তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, যে উদ্বেগ উৎকণ্ঠা, না জানি কি হবে, না জানি পারবো কিনা, না জানি কারো ক্ষতি হয়, না জানি আমার নিজেরই কোনো ক্ষতি হয়ে যায়, এইরকম একটা উৎকণ্ঠা তার মধ্যে যখনই দেখা যাবে, তখন এই স্বাভাবিকভাবেই তাকে তখন আরেকটা বিষয় তার মধ্যে ডেভেলপ করে, সেটা হচ্ছে অ্যাপ্রিহেনশন, গ্রেট অ্যাপ্রিহেনশন, এবং যার ফলে সে তাড়াতাড়ি দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়ে, বারবার বাথরুমে যেতে হয়, বারবার প্রস্রাবে যেতে হয়, প্রস্রাব করতে হয়। এই ধরনের একটা প্রবণতা এই ধরনের পেশেন্টের মধ্যে দেখা যায়। এটা আমরা অনেকগুলো মেডিসিনে দেখি। তার মধ্যে
আমাদের সাইলেশিয়া একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তো সাইলেশিয়াকে যেটা দেখা যায়, সাইলেশিয়া যদি কোনো ক্রমে একবার সে বের হয়ে পড়ে, একবার সে স্টেজে উঠে পড়ে, তখন স্বাভাবিকভাবে সেই কাজটুকু শেষ করেই আসতে সে পারে, তার জন্য আর কষ্ট হয় না। এরপরে দেখি আমরা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, এটাকে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বলি। আর এই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটিতে সাইলেশিয়া হচ্ছে ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা আরো মেডিসিন দেখি অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির। আমরা যদি রেপার্টরিতে দেখি ক্যান্ট রেপার্টরিতে আমরা যদি যাই, তাহলে আমরা ক্যান্ট রেপার্টরির মাইন্ডে গিয়ে যদি দেখি অ্যাংজাইটি, অ্যান্টিসিপেটিং এন্ড এনগেজমেন্ট, এখানে শুধু আর্জেন্টাম নাইট ফার্স্ট গ্রেডে আর জেলসিনিয়াম আর মেডোরিনাম এই মেডিসিন গুলো আছে। বাট আপনি যখন মার্ফি রেপার্টরিতে যাবেন, মাইন্ড অ্যান্টিসিপেশন এলিমেন্টস ফ্রম এই রুব্রিকে যখন যাবেন, এখানে অনেকগুলো সাব রুব্রিক আছে। অ্যাংজাইটি ফ্রম অ্যান আপকামিং এঙ্গেজমেন্ট, এক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রায় 13টা মেডিসিন আছে। তার মধ্যে অ্যাকোনাইট, আর্জেন্টাম নাইট্রিকাম, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, সেকেন্ড গ্রেডে আর্সেনিক, কার্বোবেজ, সাইলেশিয়া, থুজা, এই মেডিসিন গুলো আছে। এছাড়া এক্সাইটমেন্ট রয়েছে, আর্জেন্টাম নাইট্রিকাম, কার্সিনোসিন সহ অনেকগুলো মেডিসিন আছে। স্টেজ ফ্রাইটে কিন্তু সাইলেশিয়া একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়া সিনথেসিসে যদি আপনি খোঁজেন, সেখানেও মাইন্ড অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন ফ্রম এই রুব্রিকে দেখবেন, অথবা মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন এই রুব্রিকে আমরা পাবো। এক্ষেত্রে সাইলেশিয়ার ক্ষেত্রে কি সমস্যা দেখা দেয়, সাইলেশিয়া কেন স্টেজে যেতে ভয় পায়, এই বিষয়গুলো একটু এক্সপ্লেন না করলে আমরা স্বাভাবিকভাবেই আমাদের জন্য বোঝা একটু মুশকিল। তো সাইলেশিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায়, এই কন্টিনিউয়ালি ইনক্রিজিং dread of appearing in public comes on, yet a horror at times of solitude। আপনি এলেন্সের কিনোটসে দেখবেন যে তিনি বলছেন যে তার মধ্যে একটা কন্টিনিউয়াস একটা ভয় তার মধ্যে দেখা যায়, বিশেষ করে সে পাবলিক অথবা আপনার ধরনের পাবলিক পার্সপেক্টিভে যখনই সামনে যাবে, মানুষ সামনে যাবে, তার মধ্যে একটা ভয় কাজ করে। ভয়টা প্রচন্ড ধরনের ভয় তার মধ্যে কাজ করে। অফেন এন প্রফেশনাল ম্যান। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি একটা স্টুডেন্ট দেখবেন যে সব সময় সে পরীক্ষা দিয়ে সে ফার্স্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবার আসলে তার মধ্যে একটা ভয়, একটা জড়তা, একটা কষ্ট তার মধ্যে কাজ করে। লয়ার দিনই সে মামলা মোকদ্দমা পরিচালনা করে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন সে মামলা জানানোর আগে তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। মোস্ট প্রফেশনাল ম্যান, বাট তার মধ্যে যে লয়ার, মিনিস্টার, যারা পাবলিকের সামনে দাঁড়ালে স্বাভাবিকভাবেই কথা বলতে, কিন্তু একবার শুরু করে দেয়, a lawyer cannot think of appearing in court. He procrastinates. He delays until he is obliged because he has a fear that he will stumble. এখানে ডক্টর ক্যান্ট তিনি বলছেন যে দেখেন, লয়ার থাকে শেষে যাবে, কারণ তার মধ্যে একটা ভয় কাজ করে, সে পারবে কিনা, না জানি হোঁচট খেয়ে পড়ে, না জানি কথা বলতে গিয়ে সে থেমে যায়, দ্যাট হি উইল মেক মিস্টেক, তার মধ্যে মনে হয় যেন সে ভুল করবে, সে মনে হয় যেন ভুল করবে। and yet when he undertakes he goes through with ease and comfort। কিন্তু যখন শুরু করে দেয়, আলোচনা শুরু করে দেয়, কথাবার্তা বলা শুরু করে দেয়, তখন তার জন্য আর সহজ হয়ে যায়, আর কঠিন কিছুই থাকে না, সহজেই সে কমপ্লিট করতে পারে। এবং দিস ইজ এ স্ট্রাইকিং ফিচার অলসো অফ সাইলেশিয়া। এটা সাইলেশিয়ার একটা স্ট্রাইকিং ফিচার। এই যে মনে করেন সে বসে থাকে এবং শেষ পর্যন্ত যখন সে অবলাইজ টু, বাধ্য হয়, তখন সে দাঁড়ায় এবং দাঁড়িয়ে সে তার কাজ সুন্দরভাবে সুচারুরূপে কিন্তু কমপ্লিট করে আসতে পারে। দিস ইজ সাইলেশিয়া। আমরা সাইলেশিয়ার এই লক্ষণের সাথে আরো অনেকগুলো মেডিসিন, আমি কিন্তু হেড টু হেড যদি কম্পারেটিভ ডিসকাশন করতে গেলে বেশ সময় লেগে যেত, এই জন্য আমি এই সেন্টেন্সটা যাচ্ছি না। মাইল্ডনেস অফ সাইলেশিয়া, মাইল্ডনেস, সাইলেশিয়ার মধ্যে যে একটা ভদ্রতা, এই ক্ষেত্রে সাইলেশিয়া হচ্ছে একটা ফান্ডামেন্টাল মেডিসিন। The key idea describing Salicea patients is that they are yielding, which is a kind of shyness or timidity. এই যে আপনি shyness, timidity, yielding, resolution, এই প্রত্যেকটা রুব্রিকই কিন্তু সাইলেশিয়াকে পাবেন, এবং প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি রুব্রিক। কিন্তু সাইলেশিয়ার মধ্যে একটা জিনিস দেখা যায়, যেটা আমরা লাইকোপোডিয়ামেও দেখি, সাইলেশিয়াও দেখি, সেটা হচ্ছে এই যে আপনার অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির কথা বলছি, বা দেখা যাচ্ছে তার মধ্যে একটা টিমিডিটি, একটা ভয়, বা একটা লাজুক শাইনেস, বা যেটাকে আমরা রেপার্টরিতে দেখি ফুল, এই রুব্রিকে দেখি যে স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারে না, তার মধ্যে একটা লাজুকতা, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তার মধ্যে কাজ করে। এবং সেক্ষেত্রে আমরা দেখি লাইকোপোডিয়াম, জেলসিন, মেডিসিন গুলোও কিন্তু আছে। তো সেক্ষেত্রে
সাইলেশিয়ায় আমরা সাইলেশিয়া কিন্তু প্রথম থেকে সে একটু তার মধ্যে কাজ করে, বাট আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে এবং সাইলেশিয়ার ক্ষেত্রে এখানে একটা পার্থক্য, এটা না বললেই নয়। লাইকোপোডিয়ামে দেখা যায় পেশেন্টটা সে কিন্তু তার মধ্যে একটা অহংকার ভাব তার মধ্যে কাজ করে, বলি আমরা ব্রাভাডো। ব্রাভাডো মানে হচ্ছে সে ব্রাভাডো মানে হচ্ছে সে তার মধ্যে একটা যে সে পারবে, সে অনেক কিছু জানে, সে অনেক সাহসী, তার জন্য কোনো অসুবিধাই হবে না, এই ধরনের বিষয়গুলো, এটা হলো কভারেজ। মানে সত্যিকার ভাবে তার ল্যাক অফ কোয়ারেজ, তার কিন্তু সাহস নেই, কিন্তু সে সবাইকে দেখায় যে হ্যাঁ আমি অনেক কিছু করে দিতে পারবো। কিন্তু এই জিনিসটা সাইলেশিয়ার মধ্যে নেই, বাট লাইকোপোডিয়ামে এই জিনিসটা আমরা দেখি। এরপর হচ্ছে ইট ইজ এ সাবমিসিভনেস দ্যাট অ্যারাইজেস আউট অফ এ ল্যাক অফ এনার্জি টু ইনসিস্ট আপন। আচ্ছা, সাবমিসিভনেস, তার মধ্যে একটা সাবমিসিভনেস কাজ করে, এবং মাইল্ডনেস সাইলেশিয়ার মধ্যে আমরা দেখি ফার্স্ট গ্রেডে। এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে সাইলেশিয়া কিন্তু মেন্টালি তারা খুবই ইন্টেলেকচুয়াল হয়, মেন্টালি তারা খুবই ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট হয়। মাইল্ডনেস সাথে কিন্তু এমন না যে সে বোকাশোকা টাইপের চুপচাপ বসে থাকে, সে কিন্তু খুবই বুদ্ধিমান। আমরা কার্সিনোসিনের ক্ষেত্রেও দেখি, সাইলেশিয়ার ক্ষেত্রেও দেখি, এছাড়া আমরা আরো অনেক মেডিসিনের ক্ষেত্রে কিছু পেশেন্ট আছে যেমন আমরা বা আপনার আপনার সিপি পেশেন্ট কিন্তু প্রত্যুত্তর করে, তারা কিন্তু কষ্ট বলে আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে দিবে সাথে সাথেই, বাট সাইলেশিয়া করে থাকে। আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে she is sensitive to impressions and therefore takes to into account your point of view, মানে সে আপনার বিষয়টাকে সে শুনতে চায়। তো এই হলো সাইলেশিয়া। এই যে মাইল্ডনেস এর ক্ষেত্রে আমাদের আরো অনেকগুলো মেডিসিন আছে। মাইল্ডনেস এর ক্ষেত্রে আপনি যদি রেপার্টরিতেও খোঁজেন দেখবেন যে আমাদের ফসফরাস, নেট্রামিওর, এই ধরনের পেশেন্ট গুলো, পালসিটিলা, এই ধরনের মেডিসিন গুলো, এবং ফার্স্ট গ্রেডে আমরা প্রায় 83টা মেডিসিন আছে আমাদের টোটাল। আমরা মার্কেট রেপার্টরিতে যদি দেখি মাইন্ডে গিয়ে মাইল্ড ডিসপোজিশনে ফার্স্ট গ্রেডে আর্নিকা, আর্সেনিক, বোরাক্স, ফোকাস কেকটাই, নেট্রামিওর, ফসফরাস, পালসিটিলা, রাস্টক্স, সাইলেশিয়া, স্টেফিসেগ্রিয়া সহ সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে। এই জন্য কোনো একটা রুব্রিকেই আমরা সাইলেশিয়াকে চিন্তা করলেই কিন্তু হবে না, ওভারঅল পেশেন্টটাকে চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে আমরা স্টেফিসেগ্রিয়ার কথাও চিন্তা করতে পারি। স্টেফিসেগ্রিয়ার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটা আমাদের জন্য একটা ফার্স্ট গ্রেডের একটা মাইল্ডনেসের মেডিসিন। আমরা যদি একটু দেখি তার মধ্যে সে তখন আর কোনো কিছু রিপ্লাই করে না, সে চুপ করে থাকে, কারণ নতুন করে আরো কষ্ট পাক এই জিনিসটা সে চায় না, এই জন্যই সে মাইল্ড। ফসফরাসের পেশেন্ট এর আগে মাইল্ড হলো, সে কিন্তু হেসে হেসে কথা বলবে, সুন্দর চেহারায়, সুন্দরভাবে, সুন্দর বাচন ভঙ্গিতে বলবে, বাট সে বলে দিবে। আর্সেনিকের পেশেন্ট এরাও কিন্তু ওই যে ইন্ডিগনেশন, তার মধ্যে একটা ইন্ডিগনেশনের ঘাটতি, যেটাকে আমরা বলি হচ্ছে অপমানের একটা প্রবণতা, এই ধরনের বিষয়গুলোর জন্য সে দেখা যাচ্ছে তারা মাইল্ড থাকে। এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। রাস্টক্সে মাইল্ডনেসের সাথে একটা সুপারস্টিশিয়াস বা একটা তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার কাজ করে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, তারা সেও ফার্স্ট গ্রেডের মাইল্ড। কার্সিনোসিন তারা খুবই মাইল্ড এন্ড সেন্সিটিভ পারসন, পালসিটিলা এবং ইগনেশিয়ার মতো তারাও খুবই মাইল্ড।
তবে কার্সিনোসিনের ক্ষেত্রে আমরা অনেক চিন্তা ভাবনা করেই মেডিসিনটা প্রেসক্রিপশন করব। কার্সিনোসিন এই মাইল্ডের সাথে তারা কিন্তু অ্যাভার্স টু কনসোলেশন, অফেন্ডেড, সহজেই ব্যথা পায়, কষ্ট পায় মনের মধ্যে, এবং তারা কিন্তু ওই কনসোলেশন এটা পছন্দ করে না। এই ধরনের প্রত্যেকটা মেডিসিন, ইগনেশিয়া বা আমরা পালসেটিলার ক্ষেত্রে আরো সুন্দর করে আমরা বলতে পারি যে পালসেটিলা আপনি কিন্তু অনেক পেশেন্টের মাঝে সহজে পালসেটিলাকে খুঁজে বের করতে পারবেন। তাইলে পালসেটিলা পেশেন্টটা এতই ভদ্র যে কখনোই সে তার হাজবেন্ডের সাথে উচ্চবাচ্য করে না। শি ইজ সো জেন্টেল that she can hardly say cruel word to anybody, কারোর সাথে একটা নিষ্ঠুর কথা সে বলে না। তবে পালসেটিলার পেশেন্ট একটা জায়গায় সে রাগান্বিত হয়, ইরিটেবল হয়, সেটা হচ্ছে যদি তার নিজের কোনো বিষয়, যেমন তার নিজের হাজবেন্ড, তার নিজের বাচ্চা, বা বাচ্চা হলে তার মা বাবা অন্য কাউকে আদর করে, অন্য কারোর প্রতি যদি এফেকশন বা অ্যাট্রাকশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা খুবই ইরিটেবল হয়ে পড়ে পালসেটিলা। সো এই হলো পালসেটিলার ক্ষেত্রে আরো অনেক কথাই বলা যাবে বলতে গেলে। আজকে মোটামুটি আমরা এরপরে আমরা যাই সাইলেশিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কাওয়ার্ডাইজ। কাওয়ার্ডাইজ মানে হচ্ছে ল্যাক অফ কোয়ারেজ বা কনফিডেন্স ওয়ান্ট অফ। আমরা সাহসের অভাব বা আত্মবিশ্বাসের অভাব, যেটা আমরা রেপার্টরিতে গেলে দেখবো যে কনফিডেন্স ওয়ান্ট অফ, ম্যাথামেটিকায় গেলে দেখবো, রেপার্টরিতে গেলে দেখবো। তো সেক্ষেত্রে লাইকোপোডিয়াম বা সাইলেশিয়া, লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে এবং সাইলেশিয়া সেকেন্ড গ্রেডে, বিশেষ করে কনফিডেন্স ওয়ান্ট অফ এই রুব্রিকে। ল্যাক অফ সেলফ কনফিডেন্স এর কারণ হচ্ছে মেইনলি ডিউ টু দেয়ার উইকনেস। বিশেষ করে লাইকোপোডিয়ামে উইকনেসটা হচ্ছে তার নলেজের অভাব, অথবা তার সত্যিকার ভাবে তার চেহারা যেরকম, তার অ্যাটিটিউড যেরকম, আসলে তার ভেতরকার অবস্থা হচ্ছে, দেখবেন যে বাহিরে গেলে মনে করে এমন ভাবে চলে, ফিটফাট হয়ে, মনে হয় যেন সে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক, আসলে দেখা যায় বাসার মধ্যে কিছুই নেই। এগুলো কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্ট। তারা সমাজের খুবই মুখোশধারী পিপল, সহজেই চিন্তা করা বোঝা মুশকিল। দেখবেন যে প্রেম করতে খুবই অভ্যস্ত, আর সে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে মনে হয় যেন সে অনেক কিছু, যার ফলে সহজেই তাদের ফাঁদে সহজেই মানুষ পড়ে যায় লাইকোপোডিয়াম। আর আমরা বিশেষ করে সাইলেশিয়ায় কিন্তু তেমন না, সাইলেশিয়ায় কিন্তু এই বিষয়টুকু দেখা যায় না। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, এক্ষেত্রে আমরা অনেকগুলো রূপে কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ, এক্ষেত্রে সাইলেশিয়াকে আমরা সেকেন্ড গ্রেডে দেখি কাওয়ার্ডাইজ, সেকেন্ড গ্রেডে দেখি টিমিডিটি, ফার্স্ট গ্রেডে দেখি। এই বিষয়গুলোর সাথে এখানে আমরা একটা কেস হয়তো বলতে পারি যে একজন হাইকোর্টের জজ, যার তার ইচ্ছা হলো, সন্তান হলো, দ্য বয় ওয়াজ অ্যাপিয়ারিং ফর হিজ ল এক্সামিনেশনে সে অংশগ্রহণ করবে, LLB এক্সামিনেশন বা ল এক্সামিনেশনে। হি উড স্টার্ট ভমিটিং ভায়োলেন্টলি 3 days বিফোর ইচ অফ হিজ ফাইনাল এক্সামিনেশন। দেখা যাচ্ছে প্রত্যেক এক্সামিনেশন, পরীক্ষার আগেই তার মধ্যে একটা প্রচন্ড ধরনের ভমিটিং একটা টেন্ডেন্সি তার মধ্যে তৈরি হয়, সো মাচ সো দ্যাট হি কুড নট অ্যাপিয়ার এট অল ফর দ্য এক্সাম। যার ফলে এই যে বমি বা তার কষ্টের কারণে সে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না ফর 3 years, ইয়ার আফটার ইয়ার, মানে দেখা যাচ্ছে বছরের পর বছর, তো 3 বছরে তার মধ্যে এই প্রবলেম তৈরি হলো, পরীক্ষা আসলেই তার মধ্যে এই সমস্যা। This went on and the father was very much worried for his sake. বাচ্চার এই সমস্যার জন্য তার বাবা অবশ্যই খুবই worried হয়ে পড়লেন। তারপর কি হলো, ডক্টর পি শঙ্করন,